ঢাকার হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইন আর মোল্লা মাসুদের রিমান্ড হয়েছে। এই খবরটা নিয়েই শুরু করি আজ, কি বলেন? হ্যাঁ, শুরু করা যাক। আমরা আজকে মূলত ইউটিউবের ডেলি আমার দেশ চ্যানেলের একটা ভিডিও রিপোর্টের উপর ফোকাস করব। আচ্ছা, মানে ওই রিপোর্টে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই, সেগুলোর ভেতরে ঢোকার চেষ্টা আর কি। বেশ, তাহলে ওই রিপোর্টের তথ্যে আসি। এই যে গ্রেফতার, এর পেছনের ঘটনাটা কি বলছে তারা? বিশেষ করে একটা বিশেষ মিশনের কথা শোনা যাচ্ছে, আন্তর্জাতিক কানেকশন, রাজনৈতিক গণ্ডগোল পাকানোর প্ল্যান। এই অভিযোগগুলো ঠিক কেমন? দেখুন, ওই সূত্র বলছে যে গ্রেফতারের সময় মোল্লা মাসুদ আর সুব্রত বাইনের কাছ থেকে একটা স্যাটেলাইট ফোন পাওয়া গেছে। স্যাটেলাইট ফোন? হ্যাঁ, আর দাবিটা হলো মোল্লা মাসুদ নাকি এই ফোনটা নিয়েই সম্প্রতি বাংলাদেশে ঢুকেছিলেন, একটা স্পেশাল মিশন নিয়ে। এই স্পেশাল মিশন আর স্যাটেলাইট ফোন, এর পেছনে কাদের যোগাযোগের কথা বলা হচ্ছে? সূত্রটা কি বলছে? সূত্রটার দাবি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তারা বলছে এই মিশনের সাথে নাকি ভারতের গোয়েন্দা সংস্থার র বলেন কি? হ্যাঁ, তাদের কলকাতা স্টেশন চিফ রাজেশ উইকি আর কলকাতা পুলিশের এক সাবেক কমিশনার রাজীব কুমার, এনারা নাকি জড়িত। ওহ আচ্ছা, তারাই নাকি মোল্লা মাসুদকে মিশনে পাঠিয়েছেন। প্ল্যান ছিল স্যাটেলাইট ফোনে এর সাথে যোগাযোগ রেখে কাজটা করা হবে। এমনকি সুব্রত বাইনের জন্য নাকি আর একটা ফোন আর কিছু ডিভাইস আসার কথা ছিল। মিশনটা ঠিক কি ছিল? কাদের টার্গেট করা হচ্ছিল? এই ব্যাপারে কিছু জানা গেছে? জিজ্ঞাসাবাদের তথ্যের কথা বলেই সূত্রটা দাবি করছে যে সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমান, যিনি ওই চিকেন নেক মন্তব্য আর বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান ছিলেন, হ্যাঁ হ্যাঁ মনে আছে, তাকে সহ আরও কয়েকজনকে হত্যার একটা ছক ছিল। অন্যদের নাম অবশ্য সূত্রটা বলেনি। শুধু হত্যা নয়, এর চেয়েও বড় কোনো রাজনৈতিক অস্থিরতার দিকেও কি ইঙ্গিত দিচ্ছে সূত্রটা? ঠিক তাই। উৎসের আরেকটা বড় দাবি হল বিএনপি, জামাত বা এনসিপির মতো দলের শীর্ষ নেতাদের কয়েকজনকে হত্যা করে দেশে একটা বড় ধরনের পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হওয়ার একটা ছক ছিল। এটা তো খুবই মারাত্মক অভিযোগ। অবশ্যই, সত্যি হলে তো দেশের স্টেবিলিটির জন্য বিশাল থ্রেট। আর এই প্ল্যানের টাকার উৎস, সেটা নিয়ে কি বলছে সূত্র? এটাও তো কম সেন্সেশনাল না। হ্যাঁ, এই পয়েন্টটা খুবই বিস্ফোরক। রিপোর্টের অভিযোগ হলো এই পরিকল্পনার পেছনে নাকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কয়েকজন টপ লেভেলের নেতা জড়িত। কি বলছেন? হ্যাঁ, এবং হুন্ডির মাধ্যমে নাকি পাশের দেশ থেকে মোটা টাকা এসেছে এ কাজে। সেই টাকা দিয়ে শুটার অর্গানাইজ করার কথা বলা হচ্ছে। তবে আবারও বলছি, এটা কিন্তু ওই উৎসের করা অভিযোগ, আমরা শুধু সেটা তুলে ধরছি এখানে। বুঝলাম, নিরপেক্ষভাবে তথ্যটা দেওয়া জরুরি। আচ্ছা, অন্যদিকে সুব্রত বাইন নিজে কোর্টে যা বললেন, সেটাও তো খবরে এসেছে। তার ভার্সনটা কি? অবশ্যই, তার দিকটাও শুনতে হবে। সুব্রত বাইন আদালতে বলেছেন তিনি নাকি সেলফ ডিফেন্সের জন্য অস্ত্র রেখেছিলেন। তার পুরনো শত্রু লিয়াকত বা মুরগি মিলন, তাদের সাথে সংঘাতের কথাও বলেছেন। আচ্ছা, তিনি আরও অভিযোগ করেছেন 2022 সালের রমজানে নাকি ভারত থেকে তাকে বাংলাদেশে এনে প্রায় 2.5 বছর একরকম আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। আয়নাঘর মানে? হ্যাঁ, একটা বিশেষ জায়গায় যেখানে তাকে বেঁধে রাখা হতো বলে তার অভিযোগ। তারপর 5ই আগস্ট রাতে নাকি চোখ বেঁধে ছেড়ে দেয়া হয়। তিনি সাংবাদিকদের কাছেও তো কিছু বলেছিলেন। হ্যাঁ, তিনি সাংবাদিকদের অনুরোধ করেন যেন সত্যিটা লেখা হয়, ইনভেস্টিগেট করে লেখা হয়, তাকে যেন চাঁদাবাজ বানানো না হয়। 61 বছর বয়সের কথা উল্লেখ করে বলেছেন এই যুগে চাঁদাবাজি করলে নাকি ধরা পড়ার কথা। তার এই বক্তব্য কিন্তু রিপোর্টের তথ্যের সাথে একদমই মিলছে না। একদম বিপরীত। সুব্রত বাইনের নিজের অতীত তো বেশ ঘটনাবহুল। ক্রাইম ওয়ার্ল্ডে তার লম্বা হিস্ট্রি। তা তো বটেই। সংক্ষেপে বললে 1991-এ মুরাদ মার্ডার দিয়ে উত্থান, 2003-এ ভারতে পালানো, তারপর কলকাতা, নেপালে অ্যারেস্ট হওয়া, 2008-2009, 2012-তে নেপালে জেল ভেঙে পালানো, আবার ওই বছরেই কলকাতায় অ্যারেস্ট হওয়া। এরকম অনেক ঘটনা আছে। আর এখনকার আইনি ব্যাপারটা কি? এই মামলায় কি হলো? আদালত অস্ত্র মামলায় সুব্রত বাইনের 8 দিনের আর মোল্লা মাসুদ সহ বাকিদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রাষ্ট্রপক্ষ রিমান্ড চেয়েছিল, আসামিপক্ষ জামিন চেয়েছিল, কিন্তু আদালত রিমান্ডই দিয়েছে।
তাহলে সব মিলিয়ে দুটো একদম ভিন্ন ন্যারেটিভ আমরা পাচ্ছি। একদিকে রিপোর্টের দাবি রয়ের কানেকশন, হত্যার ছক, রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা, আর তাতে আওয়ামী লীগ নেতাদের অর্থায়নের মতো অভিযোগ। আর অন্যদিকে সুব্রত বাইনের নিধের কথা, যেখানে তিনি নিজেকে ষড়যন্ত্রের শিকার বলছেন, আয়নাঘরে আটকে রাখার মতো সাংঘাতিক অভিযোগ তুলছেন। একদম, দুটো সম্পূর্ণ বিপরীত চিত্র। আর এখানেই কিন্তু ভাবনার জায়গাটা। সুব্রত বাইনের এই যে বারবার ধরা পড়ার পরেও ছড়া পাওয়া বা পালানো, জেল ভেঙে পালানো, এই যে কথিত আন্তঃসীমান্ত অপরাধের লম্বা ইতিহাস, হ্যাঁ, এই সব কিছুর পর তার এবারের গ্রেফতার আর আদালতে দেওয়া এই বিস্ফোরক বক্তব্যগুলো, এগুলো কি এই অঞ্চলের ক্রাইম, পলিটিক্স আর বাইরের কোনো শক্তির খেলার যে জটিল একটা নেটওয়ার্ক, সেদিকে নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে? প্রশ্নটা থেকেই যায়।